এই বিষয়বস্তু হচ্ছে বায়োমেট্রিক্স। আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে বায়োমেট্রিক্স। আমাদের বোর্ডের পরীক্ষায় প্রায় বায়োমেট্রিক সম্পর্কে আসে। তো বায়োমেট্রিক জানতে গেলে আমরা প্রথমে একটা ছবি দেখি, একটা মজার ছবি দেখি। দেখো এখানে একজন মানুষ একটা মুখোশ করে আছে, নকল একটা মুখোশ। তো নকল জিনিসের নিচে আসল মানুষের চেহারাটা লুকায়িত, ঠিক আছে? তার মানে এখানে চেহারা দুইটা, একটা আসল একটা নকল। তো এখন এই আসল এবং নকল, এই আসল এবং নকলকে চেনার উপায় কি? এখন উনি ভদ্রলোক তার মুখোশটা খুলে ফেললেন, আমরা বুঝতে পারলাম যে উনি যে মুখোশটা বা চেহারাটা নিয়েছিলেন সেটা নকল চেহারা। ওনার এই নকল চেহারার নিচে আসল চেহারাটা লুকায়িত আছে। কিন্তু স্বাভাবিক পক্ষে, সাধারণ মানুষের পক্ষে কিভাবে মানুষ চিনবে যে সে এতক্ষণ আমাদের সামনে যে ব্যক্তিটা দাঁড়ানো ছিল তার চেহারাটা নকল চেহারা? তার মানে শনাক্তকরণের একটা ব্যাপার আছে, ঠিক আছে? শনাক্তকরণের বিষয়টা ইম্পর্টেন্ট। আমরা কিভাবে শনাক্ত করতে পারি? দেখো আমরা আমাদের পরিচিত মানুষ, আমার বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, ইনাদেরকে চোখে দেখেই শনাক্ত করতে পারি যে এটা আসল চেহারা এটা নকল চেহারা। কিন্তু অপরিচিত কোনো মানুষ, যার ব্যাপারে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা বা ধারণা নাই, তাকে আমি কিভাবে চিনবো যে এটা আসলে আসল মানুষ নাকি নকল মানুষ? তো এই আসল এবং নকল কোন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণের যে পদ্ধতি সেটা হচ্ছে বায়োমেট্রিক। এখন বায়োমেট্রিক্স এর বিষয়টা প্রথমে আসো বায়ো। বায়ো জিনিসটা কি? এখানে দুটো শব্দ আছে, একটা বায়ো একটা ম্যাট্রিক্স। বায়ো মানে হচ্ছে লাইফ, জীবন। জীবনের সাথে সম্পর্কিত যে কোনো জিনিস হচ্ছে বায়োর অন্তর্ভুক্ত, ঠিক আছে? আমরা বলি বায়োলজি, ঠিক আছে? তো বায়োলজি কি নিয়ে কাজ করে? লাইফ নিয়ে কাজ করে, জীবন নিয়ে কাজ করে। সেটা উদ্ভিদের জীবন হোক, চাই প্রাণীর জীবন হোক, চাই মানুষ হোক, মানুষও একটা প্রাণী। তো বায়ো, বায়ো মানে লাইফ সংক্রান্ত যে কোনো বিষয়। আরেকটা হচ্ছে মেট্রিক। মেট্রিক মানে হচ্ছে পরিমাপ করা, ঠিক আছে? টু মেজার, পরিমাপ করা। তার মানে জীবনের সংক্রান্ত যে কোনো বিষয় বা জীবনের সাথে সংশ্লিষ্ট যে কোনো বিষয়কে পরিমাপ করার যে বিষয়টা সেটা হচ্ছে বায়োমেট্রিক। আচ্ছা, আবার আমরা আরেকটা ছবি দেখি, আরেকটা নতুন ছবি দেখি। দেখো এখানে কয়েকজন ব্যক্তি, মানুষ, মহিলা পুরুষ যাই হোক, বিভিন্ন মানুষের চেহারা দেখা যাচ্ছে, তাই না? তো তাদের চেহারাকে আসলে পরিমাপ করা হচ্ছে, তার চেহারাটাকে পরিমাপ করা হচ্ছে। তো চেহারা, মানুষের মুখমণ্ডল, এইটা বায়োর সাথে সম্পর্কযুক্ত, বায়োলজির সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে? লাইফের সাথে সম্পর্কযুক্ত, যেটাকে মেজার করার প্রয়োজন হতে পারে। তো যেটাকে আমরা মেজার করি, বায়োমেট্রিক্স হচ্ছে বায়োলজিক্যাল ডাটা মাপা। চেহারা হচ্ছে একটা বায়োলজিক্যাল ডাটা। তো সেটাকে মাপা বা সেটাকে বিশ্লেষণ করার মাধ্যমে কোনো একটা ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার বিজ্ঞান এবং প্রযুক্তি। ভালো করে কথাটা বুঝি, অদ্বিতীয়ভাবে শনাক্ত করার বিজ্ঞান এবং প্রযুক্তি। তার মানে আমরা চোখে দেখে একটা মানুষকে যে শনাক্ত করি, সেটা কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে শনাক্ত করতেছি না, এটা আমরা পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে শনাক্ত করতেছি। আমি তাকে ছোটবেলা থেকে চিনি, সে আমার বন্ধু। তো তার চেহারাটাকে যে আমি শনাক্ত করতেছি, অমুকে রাজু, অমুকে সাজু, অমুকে ফারহানা, অমুকে ফারজানা, অমুকে আমি ধরো খালিদ। তো এই যে চেহারাগুলো, এই চেহারাগুলো পরিচিত। তো এই চেহারাগুলোকে শনাক্ত করার জন্য আমার বিজ্ঞান এবং প্রযুক্তি লাগতেছে না, চোখে দেখে পরীক্ষা। কিন্তু মানুষের বায়োলজিক্যাল ডাটা দিয়ে মাপা, মেপে, সেটা চেহারা হোক বা অন্য কিছু হোক আমরা সামনে করব, সেগুলো ডাটাকে মাপা এবং সেগুলোকে বিশ্লেষণ করে, দেখো নিচের লাইনে আমি একটা শব্দতে লাল কালি দিয়ে আন্ডারলাইন করেছি, বৈধতা নির্ণয় করা। কোনো একটা মানুষ এটা সঠিক না ব্যাঠিক, মানে আসল না নকল, এই জিনিসটাকে মেপে বৈধতাকে নির্ণয় করার যে প্রযুক্তি, সেটাকে আমরা বলতেছি বায়োমেট্রিক্স। এখন প্রশ্ন আসতে পারে, বায়োমেট্রিক্স পদ্ধতিটা আমরা কিভাবে কাজ করাই? এটার কাজ করার পদ্ধতি কি, কেমনে সেটা কাজ করে? আবার আমরা একটা ছবি দেখি। দেখো আমি চেষ্টা করি সমস্ত ক্লাসে তোমাদেরকে ছবি দিয়ে বুঝাই, যে কোনো জিনিস ছবি দিয়ে বুঝলে আমাদের বুঝতে সুবিধা। দেখো এখানে আঙুলের ছাপ আছে, সার্চিং ডেটাবেস। ডেটাবেস মানে যেখানে ডাটাকে আমরা সংরক্ষণ করে রাখি, ডাটা ভান্ডার, তথ্য ভান্ডার, ঠিক আছে? সেটাকে আমরা ডাটাবেস বলি। তো ডাটাবেসে আমাদের দুইটা, ডানে এবং বামে দুইটা আঙুলের ছাপ উঠতেছে এবং সার্চ করা হচ্ছে, একটা ছাপের সাথে আরেকটা ছাপকে মিলানো হচ্ছে। একাধিক ছাপের মধ্যে যেই ছাপটা মিলতেছে সেখানে আমরা ম্যাচ ফাউন্ড কথাটা পাচ্ছি। সে কিন্তু একাধিক ছাপের সাথে মিলাচ্ছে, একটা ছাপ মিলায়নি। কিন্তু এরকম অসংখ্য ডাটাবেসের ভিতরে সংরক্ষিত অসংখ্য ডাটার ভিতর থেকে
একটা আঙুলের ছাপের সাথে আরেকটা আঙুলের ছাপের মিলানোর পরে সে ম্যাচ ফাউন্ড পাচ্ছে। তার মানে এখানে কয়েকটা ব্যাপার আছে। এক নাম্বার ব্যাপার সেটা হচ্ছে ক্যাপচারিং। কি ক্যাপচার করা? স্যাম্পল ক্যাপচার করা। স্যাম্পল কি? স্যাম্পল মানে হচ্ছে নমুনা। আমরা স্যাম্পলের ইংরেজি হচ্ছে নমুনা। মানুষের দেহের শারীরবৃত্তীয় অথবা আচরণগত বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য যেটা শরীরের সাথে সম্পর্কযুক্ত। আবার কিছু আছে আচরণগত বৈশিষ্ট্য, সেটা শরীরের সাথে না, তার বিহেভিয়ারের সাথে, অ্যাটিটিউডের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে? তো বিহেভিয়ারের সাথে যেগুলো সম্পর্কযুক্ত সেগুলো আচরণগত বৈশিষ্ট্য। এখন এই যে শরীরের এবং আচরণের যে বৈশিষ্ট্যগুলা, সেগুলা স্যাম্পল, নমুনাকে সংগ্রহ করা হয়, ক্যাপচার করা হয়, গ্রহণ করা হয়। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় নাম্বার কাজে আমরা তথ্যকে এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট মানে বিশ্লেষণ করা। তথ্যকে আমরা বিশ্লেষণ করি। ঠিক আছে? এবং সেই তথ্যকে বিশ্লেষণ করে ডাটাবেজে আমরা সেটাকে সংরক্ষণ করি। প্রথম যে নমুনাটাকে আমরা নিলাম, সেই নমুনাটাকে আমরা ডেটাবেজে সংরক্ষণ করতেছি। এটাকে আমরা বলতেছি সংরক্ষণের আগে আমরা বিশ্লেষণ করতেছি, এই জন্য আমরা এটাকে বলতেছি এক্সট্রাকশন। 3 নম্বরে আমরা কি করি? নতুন কখনো কোনো ব্যক্তির নমুনা যদি আমরা পাই, নতুন প্রাপ্ত নমুনা, তাহলে পূর্বে আমরা যেই স্যাম্পলটাকে নিয়েছিলাম, সেই স্যাম্পল যেটা আমরা ডাটাবেজে সংরক্ষণ করে রেখেছি, সেই ডাটাবেজের সাথে আমরা নতুন প্রাপ্ত নমুনাকে তুলনা করি, কম্পেয়ার করি, কম্পারিজন করি। ঠিক আছে? 4 নম্বরে এসে আমরা কি করি? দেখো, আমরা কম্পেয়ার করেছি। প্রথমে নমুনাকে নিলাম, তাকে বিশ্লেষণ করলাম, ডাটাবেজে জমা রাখলাম, তারপরে এসে নমুনার সাথে তুলনা করলাম। এখন নমুনার সাথে তুলনা করলে কিছু ম্যাচ হবে, কিছু ম্যাচ হবে না। ঠিক আছে? তো ম্যাচিং এর একটা ব্যাপার আছে। তো ম্যাচ যদি হয় তাহলে যে ম্যাচ ফাউন্ড আমাদের দেখাবে, আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে হ্যাঁ আমরা এই নমুনাটাকেই পেয়ে গেছি। আর যদি ম্যাচ ফাউন্ড না হয় তাহলে সে আমাকে উত্তর দিবে যে না, সিদ্ধান্ত হবে যে না, নট ফাউন্ড। ঠিক আছে? তো এইভাবে আমরা 4টা ধাপকে অতিক্রম করতেছি, ক্যাপচার করতেছি, এক্সট্রাক্ট করতেছি, কম্পেয়ার করতেছি, ম্যাচ করতেছি। ডেটাবেজের ক্ষেত্রে আমরা এই 4টা ধাপকে অবলম্বন করতেছি। এভাবে ডেটাবেজ কাজ করে, বায়োমেট্রিক্স কাজ করে। আচ্ছা, এরপর আসি আমাদের প্রকারভেদটা জানা দরকার। বায়োমেট্রিক্স আমাদের, আমরা একটু আগেই দেখলাম, বায়োমেট্রিক্স আমাদের দুইটা বিষয় আছে, একটা হচ্ছে শরীরের বৈশিষ্ট্য, একটা হচ্ছে আচরণের বৈশিষ্ট্য। তো শারীরবৃত্তীয় যে বৈশিষ্ট্যগুলা, ফিজিওলজিক্যাল যে বৈশিষ্ট্যগুলা, আমাদের এখানে 5টা বৈশিষ্ট্যের কথা আছে। এক নাম্বার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট। 2 নাম্বার হচ্ছে হ্যান্ড জিওমেট্রি, হাতের ছাপ, হ্যান্ড জিওমেট্রি। 3 নাম্বার হচ্ছে আইরিশ, আইরিশের ছাপ, আইরিশ বা রেটিনার ছাপ। 4 নাম্বার হচ্ছে ফেস, ফেস রিকগনিশন। ঠিক আছে? মুখমণ্ডলের শনাক্তকরণ। আর 5 নম্বরে হচ্ছে ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ মানব দেহের প্রত্যেকটা মানুষের ভেতরেই ডিএনএ আছে। আসলে প্রত্যেকটা মানুষ না, প্রত্যেকটা প্রাণী ভেতরে আমরা ডিএনএ পাই। তো সেই ডিএনএ কে, মানুষকে শনাক্ত করা, সেটা শনাক্ত করানোর জন্য আমরা ডিএনএ কে ব্যবহার করতে পারি। তো এই 5টা হচ্ছে আমাদের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, শরীরের সাথে সম্পর্ক। দেখো, আঙ্গুলের ছাপ শরীরের অংশ, হাতের ছাপ শরীরের অংশ, চোখ, চেহারা, ডিএনএ, এগুলো সব শরীরের অংশ। আরেকটা হচ্ছে বিহেভিয়ার, আচরণগত বৈশিষ্ট্য। আচরণের সাথে কি সম্পর্ক? দেখো, কি স্ট্রোক, আমরা যে কম্পিউটারের যে কিবোর্ড আমরা ব্যবহার করি, সেই কিবোর্ডে মানুষের যে টাইপ করে, সেখানে দেখবে যখন টাইপ করবে তার হাতের যে চাপ দিয়ে সে টাইপ করে, যতটুকু গতিতে সে টাইপ করে। তো এই যে চাপ, গতি, এগুলোকে পরিমাপ করার যেই ব্যাপারটা, সেটা হচ্ছে কি স্ট্রোক। সিগনেচার, মানুষের যে সিগনেচার, এক এক মানুষের সিগনেচার এক এক রকম। অনেকে সিগনেচার নকলও করতে পারে, কিন্তু আমরা যদি বায়োমেট্রিক পদ্ধতিতে সিগনেচারকে তুলনা করি তাহলে নকল করাটা একটু কঠিন। 3 নম্বরে যেটা ভয়েস, গলার স্বর, কণ্ঠস্বর যেটাকে বলে, তো ভয়েস রিকগনিশন, এটার সাহায্যে আমরা বায়োমেট্রিক যেটা আচরণগত বৈশিষ্ট্য সেটাকে ব্যবহার করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের 5টা এবং 3টা বায়োমেট্রিক পদ্ধতি। তো আজকে আমরা শুধুমাত্র শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য যেগুলো, সেই 5টা বিষয় নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আচরণগত বৈশিষ্ট্যগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে সবগুলো আলোচনা করার সময় হবে না, আমি সুযোগ করতে পারবো না। আমরা আজকে প্রথম 5টা নিয়ে আলোচনা করব, শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। আচ্ছা, প্রথমে আসি ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স কি? আমরা আবার প্রথমে একটা ছবি দেখি। দেখো, এখানে একটা যন্ত্র দেখা যাচ্ছে। এই যন্ত্রে একজন ব্যক্তি তার তর্জনীর আঙ্গুলটা সে রাখলেন, ম্যাচ ফাউন্ড হলো। দেখো, ওখানে একটা টিক চিহ্ন উঠেছিল, ভালো করে খেয়াল করো। দেখো, সবুজ কালারে একটা টিক চিহ্ন উঠলো, তার মানে ম্যাচ হয়েছে। আগে তার একটা নমুনা, আঙ্গুলের ছাপের নমুনা ছিল, সেখানে
সেই নমুনাটা ডাটাবেজে সংরক্ষণ করা ছিল, পরে উনি আবার দ্বিতীয়বার সেই আঙুলটাকে প্রেস করেছেন এবং ম্যাচ ফাউন্ড হয়েছে, টিক চিহ্ন উঠে গেছে। তো এই হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্টকে ম্যাচিং করার ধরন। এখন আমরা প্রথমে কি করি দেখো, আমরা আমাদের আঙুলের ছাপকে আগে প্রথমে আঙুলকে আমরা টাচ করাই। সে কি আঙুলকে মনে রাখে? এরকম হাজার হাজার লক্ষ লক্ষ আঙুল থাকতে পারে মানুষের, তো আঙুলকে কি যন্ত্র মনে রাখে? না, আঙুলকে সে মনে রাখে না। সে আঙুলের যে ছাপ, সেই ছাপগুলোকে বিভিন্ন ডটে বিভক্ত করে। আবার বলতেছি, সে আঙুলের ছাপের অংশটাকে, এই চেহারাটাকে, নমুনাটাকে, নকশাটাকে সে বিভিন্ন ডটে কনভার্ট করে। সে ডট গুলোকে মনে রাখে, ডট, অনলি ডটস। আমার ভাঁজ আঙুলের ছাপটা সে মনে রাখে, সে ডট গুলোকে মনে রাখে, এবং এই ডট গুলোকে সে বাইনারিতে কনভার্ট করে ফেলে। ভালো করে দেখো, আমি একদম ধাপে ধাপে তোমাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছি, যাতে আমার এখানেই পড়াই হয়ে যায়, ক্লাসের ভিতরে তোমার পড়া একদম মুখস্থ হয়ে যায়, ধাপগুলো মুখস্থ হয়ে যায়। আঙুলের ছাপ রাখলাম, সেগুলাকে ডটে বিভক্ত করলো, ডট গুলোকে আমরা যে বাইনারি ফরম্যাট 1010 সামথিং, এই বাইনারি ফরম্যাটে কনভার্ট করে নেয় যন্ত্রটা, ডাটাবেজে সংরক্ষণ করা হয়, পরে ম্যাচ করা হয়। এখন তাহলে আমরা কি বলতেছি, যে বায়োমেট্রিক্স ডিভাইসে মানুষের আঙ্গুলের ছাপ ইনপুট হিসেবে গ্রহণ করার পর পূর্বে সংরক্ষিত আঙ্গুলের ছাপের টেমপ্লেটের সাথে ম্যাচ করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে, সেটাকে ফিঙ্গারপ্রিন্ট রিডার বলে। দেখো ওই যে কালো যে যন্ত্রটা, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিডার। আমি এই জন্য যন্ত্রের ছবিও এনেছি, যাতে আমরা সহজে দেখতে পারি, চিনতে পারি। ঠিক আছে, তো সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিডার। আর ফিঙ্গারপ্রিন্ট রিডার আমরা আমাদের এই ফিঙ্গারপ্রিন্ট এর এই পদ্ধতিটাকে ধাপে ধাপে অবলম্বন করার সাহায্যে আমাদের আঙ্গুলের ছাপকে ম্যাচ করায়। এখন এই বায়োমেট্রিক্সে আমাদের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, কিছু ব্যবহার আছে। প্রথমে আসো আমরা সুবিধার অংশটা দেখি। বায়োমেট্রিক্সের একটা বড় সুবিধা হচ্ছে অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে হচ্ছে নিখুঁততা, সঠিকতা। নিখুঁত হওয়ার যে ব্যাপারটা, সেটা অত্যন্ত উচ্চ মানের, হাই লেভেলের। আমাদের এখানে, কারণ দুনিয়ার সব মানুষের আঙুলের যে ছাপ সেটা ভিন্ন। ঠিক আছে, আঙুলের ছাপ ম্যাচ করা খুব খুব কঠিন না, অ্যাকচুয়ালি অসম্ভব। সেই জন্য এটার অ্যাকুরেসিটা অত্যন্ত উন্নত মানের, হাই অ্যাকুরেসি। মজার ব্যাপার হচ্ছে এটা সস্তা, তুলনামূলক সস্তা। আসলে কি আঙুল সস্তা না ফিঙ্গারপ্রিন্ট রিডার সস্তা? আঙুল তো সব মানুষের সাথে আছে, এটা তো সস্তা হওয়ার বিষয় না, ডিভাইসটা সস্তা। বায়োমেট্রিক যে ডিভাইস, সেটা সস্তা, উন্নত এবং সহজলভ্য, অ্যাভেলেবল। ঠিক আছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেও ফিঙ্গারপ্রিন্ট রিডারের মানে উপস্থিতি আছে। আমাদের এখানে শিক্ষক আমরা যারা স্যারেরা আছে, তারাও ফিঙ্গারপ্রিন্ট রিডারের সাহায্যে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স এর ব্যবহার করে আমরা আমাদের উপস্থিতিকে, মানে শিক্ষকদের উপস্থিতিকে এখানে নির্ণয় করা হয়। আচ্ছা, এরপরে দেখো, সহজে ব্যবহারযোগ্য, আসলে সহজে এটাকে ব্যবহার করা হয় এবং এর জন্য অল্প মেমোরি লাগে। আমাদের মেমোরির যে খরচ ডেটাবেজে, সেটা অল্প পরিমাণ ডেটাবেজ তার এই জায়গাটাকে দখল করে। আঙুল ছোট জায়গা, তার জন্য যে বাইনারি যে নকশাটা আছে সেটা অনেক ছোট, এর জন্য আমাদের অল্প মেমোরি ব্যবহার করার প্রয়োজন হয়। আচ্ছা, এর কিছু অসুবিধাও আছে। সবার বড় অসুবিধা হচ্ছে, আমার আঙুলে যদি ময়লা থাকে, আমার আঙুলের যে ভাঁজগুলা, এর ভিতরে যদি ময়লা থাকে বা দাগ থাকে, তাহলে সঠিক ফলাফল পাওয়াটা কঠিন। আবার অনেক মানুষের দেখা যাবে যে আঙুল, হাত ঘামে, হাত ঘামার ব্যাপার আছে। তো দেখা যাচ্ছে যখন হাত ঘামে, আঙুলও ঘেমে যায়। তো আঙুল যখন ঘামে, তখন সে ফিঙ্গারপ্রিন্ট রিডারের উপরে যখন সে আঙুলকে রাখে, তখন ফিঙ্গারপ্রিন্ট রিডার অনেক সময় ম্যাচ করতে পারে না। ঠিক আছে, তো আঙুলে দাগ থাকুক, ময়লা থাকুক, ঘাম থাকুক, ঠিক আছে। আবার যেমন শ্রমিক, যারা শ্রমিক শ্রেণীর মানুষ, তাদের দেখা যাচ্ছে যে তারা নিয়মিত কায়িক পরিশ্রম করে, তো তাদের আঙুলের ছাপের অনেক সময়, অনেক বছর কাজ করার পরে ছাপের পরিবর্তন হয় না, কিন্তু তাদের সমস্যা হয়। দেখা যাচ্ছে যে ছাপ অনেকে মুছে যায়, হালকা হয়ে যায়, এরকম অনেক সময় হতে পারে। এই জাতীয় ক্ষেত্রগুলোতে আমাদের বায়োমেট্রিক্স এর সাহায্যে আইডেন্টিফাই করাটা একটু মুশকিল। আচ্ছা, ব্যবহার কোথায় করি? আমরা অফিস আদালতে করি, শিক্ষা প্রতিষ্ঠানে করে। আমি একটু আগে আমাদের শফিউদ্দিনের কথা এক্সাম্পল হিসাবে দিয়েছি। অফিসে করি, শিক্ষা প্রতিষ্ঠানে, কলকারখানায়, যেহেতু শ্রমিকদের এক্সাম্পলও দিয়েছি, এই জায়গাগুলোতে সাধারণত আমরা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যে পদ্ধতি, সেটাকে ব্যবহার করি। আর কোথায়? আমাদের মোবাইলে, ল্যাপটপে, আমাদের অনেকের ল্যাপটপেই আঙুলের ছাপের অ্যাক্সেস করার সুযোগ আছে, অনেকের মোবাইলেও সুযোগ আছে। এই জায়গাগুলোতে আমরা ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে অ্যাক্সেস করতে পারি।
এই ছিল আমাদের বায়োমেট্রিক্স এর সুবিধা, অসুবিধা এবং ব্যবহার। আমি যতটুকু সম্ভব সংক্ষেপের ভিতরে তোমাদেরকে পূর্ণাঙ্গভাবে বোঝানোর জন্য চেষ্টা করি। এরপরে আসি নাম্বার 2, হ্যান্ড জিওমেট্রি। হ্যান্ড মানে হাত, জিওমেট্রি মানে হচ্ছে ভূগোল। এখানে হাতের ভূগোল এরকম না বিষয়টা, অ্যাকচুয়ালি হাতের ছাপ। দেখো এখানে একটা যন্ত্র আছে, এই যন্ত্রতে এখানে একটা শুধুমাত্র আঙুলকে রাখা হয়েছে এমন না, পুরো হাতকে রাখা হয়েছে, ঠিক আছে। এখন এই যে পুরো হাতকে রাখা হলো, এখানে কি ঘটনা ঘটে? এখানে যেটা ঘটে সেটা হচ্ছে মানুষের হাতের যেটা জ্যামিতিক আকার, মানুষের হাতের যে জ্যামিতিক আকার, সেই আকারকে এবং তার যে গঠন, সব মানুষের হাতের সাইজ সমান না। এক এক মানুষের হাতের সাইজ এক রকম, কারো ছোট, কারো বড়, কারো উচ্চতা মানে দৈর্ঘ্য বেশি, কারো প্রস্থ বেশি, কারো আঙ্গুল মোটা, কারো আঙ্গুল চিকন, কারো আঙ্গুল ছোট, কারো আঙ্গুল বড়, কারো তালুর দিক গভীরতা বেশি, কারো তালুর গভীরতা কম। তো এক এক মানুষের আকার এবং গঠন ভিন্ন। তো এই গঠন, হাতের আকার এবং গঠনের উপর ভিত্তি করে আমরা যে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ পদ্ধতি, সেটা হচ্ছে হ্যান্ড জিওমেট্রি। এখন হ্যান্ড জিওমেট্রিতে কি ঘটে, আসলে একটা ছবি দেখি। দেখো এখানে আমাদের হাতের যে 5টা আঙ্গুল, সেই 5টা আঙ্গুলের ভিতরে আমাদের যে তালু, ঠিক আছে, এক্সট্রাক্ট পাম, আমাদের তালুর ভিতরে দেখো দাগ আছে, বিভিন্ন ধরনের দাগ, এক এক মানুষের এক এক রকম দাগ থাকে। তো এই দাগগুলাকে আমরা এক্সট্রাক্ট করি, আমরা পৃথক পৃথক করি হ্যান্ড জিওমেট্রির ক্ষেত্রে। আবার আমাদের যে আঙ্গুলগুলো, সেই আঙ্গুলের ভিতরে আমরা কর বলি, লাইনস, আমরা কর গুনি 1 2 3 4, এই কর গুনি না, লাইনস, ঠিক আছে। তো এই যে এর ভিতরে আমাদের দাগ আছে। তো এক এক মানুষের তালুর ছাপ, আঙুলের যে দাগ, লাইন, এগুলো আলাদা। তো এই জিনিসগুলোকেও আমাদের হ্যান্ড জিওমেট্রির ক্ষেত্রে বিশ্লেষণ করা হয়। আঙুলের দৈর্ঘ্য দেখো, আমি লাল কালি দিয়ে তোমাদের বোঝার জন্য মার্ক করে দিয়েছি। আঙুলের দৈর্ঘ্য, আঙুলের গাঁটগুলোর মধ্যবর্তী দূরত্ব, এক এক মানুষের দূরত্ব একরকম। আমি আগে বলেছি, যার হাত ছোট তার আঙুলের দূরত্ব কম হবে, যার হাত বড় তার আঙুলের দূরত্ব বেশি হবে। হাতের রেখার বিন্যাস, এক এক মানুষের রেখার বিন্যাস এক এক রকম। আঙুলের উচ্চতা, পুরুত্ব, দেখো এখানে অনেক পয়েন্ট আছে, দৈর্ঘ্য, দূরত্ব, বিন্যাস, উচ্চতা, পুরুত্ব, অনেক কিছু। এত কিছুকে হ্যান্ড জিওমেট্রির সাহায্যে বায়োমেট্রিক পদ্ধতিতে পরিমাপ করা হয়। আচ্ছা, এরপর আসি আমাদের সুবিধা, অসুবিধা এবং ব্যবহার। প্রথমে আসি সুবিধা কি। হ্যান্ড জিওমেট্রির বড় একটা সুবিধা হচ্ছে যে আমরা বিশেষ হার্ডওয়্যার এর জন্য ব্যবহার করা হয়, যন্ত্র ব্যবহার করা হয়, এর জন্য যে কোনো সিস্টেম বা ডিভাইসের সাথে এটাকে আমরা সমন্বয় করতে পারি, সমন্বয় সাধন করা সম্ভব, ঠিক আছে। হ্যান্ড জিওমেট্রিক যে ডিভাইসটা, সেটা যে কোনো ডিভাইসের সাথে বা সিস্টেমের সাথে সমন্বয় করার সুযোগ আছে। আরেকটা হচ্ছে এখানে আমাদের স্মার্ট কার্ড, আমরা স্মার্ট কার্ডে আমরা হ্যান্ড জিওমেট্রি বায়োমেট্রিক সুবিধাটাকে ব্যবহার করতে পারি। কিভাবে? যে ডাটাকে প্রসেস করা হয় তার পরিমাণ কম, এই জন্য আমরা স্মার্ট কার্ডে এটাকে ব্যবহার করার সুযোগ আছে। আমাদের হ্যান্ড জিওমেট্রির এই ব্যাপারটাকে স্মার্ট কার্ডে ব্যবহার করার সুযোগ আছে। আচ্ছা, এরপরে আসি অসুবিধা। এটা একটু ব্যয়বহুল তুলনামূলক, আমাদের ফিঙ্গারপ্রিন্ট যেটা, সেটার চেয়ে আমাদের হ্যান্ড জিওমেট্রি তুলনামূলকভাবে যন্ত্রটা একটু ব্যয়বহুল। এবং আবারও বলতেছি, কায়িক পরিশ্রম করে এমন মানুষ, যেহেতু তাদের হাতের ক্ষয় হয়, হাতের তালুর ক্ষয় হয়, হাতের আঙুলের ছাপের ক্ষয় হয়, এজন্য তাদের জন্য এটা খুব বেশি একটা কার্যকর পদ্ধতি না আইডেন্টিফাই করা, শনাক্ত করার জন্য। আচ্ছা, আর হচ্ছে যারা আর্থ্রাইটিস, বাত আক্রান্ত ব্যক্তি, আর্থ্রাইটিস যাদের হাঁটুতে সমস্যা, বাতে সমস্যা, বা ধরো মানে অ্যাকচুয়ালি হাঁটুতে সমস্যা, সে তো আর হাঁটুর ছাপ দিবে না, সে হাতের ছাপ দিবে। অনেকে আছে যে যাদের বাতে সমস্যা, তারা ঠিকভাবে হাতকে প্রসারিত করতে পারে না, তাদের আঙ্গুলগুলোর ভিতরে জড়তা থাকে। তো এই জন্য এই যে আর্থ্রাইটিস বা বাত আক্রান্ত যে ব্যক্তি যারা থাকেন, তাদের জন্য হাতের ছাপ একটু অসুবিধাজনক। আচ্ছা, আবার হাতে কিছু লেগে থাকলে আমাদের ফিঙ্গারপ্রিন্টের মতোই আমাদের কার্যকারিতা কম পরিলক্ষিত হয়। তো এই ছিল আমাদের অসুবিধা। এবার আসো হ্যান্ড জিওমেট্রি আমরা কি কি ক্ষেত্রে ব্যবহার করি। আমাদের বিভিন্ন আইডেন্টিফিকেশন কার্ড বা পার্সোনাল নাম্বার জেনারেট হয়, এই ধরনের একাধিক বায়োমেট্রিক সিস্টেমে সিস্টেম সমন্বিত হয়, সেসব ক্ষেত্রে আমরা হ্যান্ড জিওমেট্রিকে ব্যবহার করে থাকি, ঠিক আছে। পার্সোনাল আইডেন্টিফিকেশন কার্ড বা পার্সোনাল নাম্বার জেনারেট করে যে জায়গাগুলোতে, যেই সিস্টেমগুলোতে, সেগুলোতে হ্যান্ড জিওমেট্রির ব্যবহার হয়ে গেছে। আমাদের এয়ারপোর্টের ইমিগ্রেশন সিস্টেম অথেন্টিকেশনে আমাদের হ্যান্ড জিওমেট্রির ব্যবহার আছে, আমার এয়ারপোর্টে হ্যান্ড জিওমেট্রির ব্যবহার রয়ে গেছে। এই ছিল আমাদের হ্যান্ড জিওমেট্রির সুবিধা, অসুবিধা এবং ব্যবহার। এরপর আসলে আমরা 3 নম্বরে যাই, আইরিস স্ক্যানিং বায়োমেট্রিক। আইরিস স্ক্যানিং বা রেটিনা স্ক্যানিং যেটাই বলি,
প্রথমে দেখো আমরা বিভিন্ন চোখ দেখতে পাচ্ছি, ডান চোখ বাম চোখ, দুই চোখেরই বিভিন্ন ছবি আমাদের এখানে দেখা যাচ্ছে। শুধু ছবি না, এগুলোকে কিভাবে স্ক্যান করা হয় দেখো। দ্বিতীয় যে ছবিটা, সেখানে আমাদের আমাদের চোখের মণি যেটাকে আমরা বলি বাংলায়, এই চোখের মণিকে স্ক্যানিং করা হচ্ছে। তো এইভাবে আমরা স্ক্যানের সাহায্যে চোখের মণিকে, আইরিশকে যেটা, সেটাকে স্ক্যানিং করা হয়। চোখের মনের চারপাশে বেষ্টিত রঙিন বলয়। এক এক মানুষের চোখ এক এক কালারের, কারো চোখ কালো কালার, কারো চোখ নীল কালার, কেউ হয়তো বাদামি, এক এক রকমের কালার। তো এই যে চোখের মণি, সেটার চারপাশের বেষ্টিত যে রঙিন বলয়, দেখো প্রথম ছবিতে একটা রঙিন বলয় আমরা দেখতে পাচ্ছি, বা আইরিশ যেটাকে বলি, সেটাকে আমরা বিশ্লেষণ করে ব্যক্তিকে শনাক্ত করতে পারি। এই ছিল আমাদের আইরিশের বিষয়। এখন এটার কি সুবিধা অসুবিধা এবং ব্যবহার, সেটা আমরা একটু দেখে নেব। আইরিশের সর্বপ্রথম সুবিধা হচ্ছে অত্যন্ত হাই অ্যাকুরেসি। আমাদের যত ধরনের বায়োমেট্রিক সিস্টেম আছে, তাদের ভিতরে সবচাইতে হাই অ্যাকুরেসি এর মধ্যে অন্যতম হচ্ছে আইরিশ স্ক্যানিং। অত্যন্ত হাই, মানে এটাতে নির্ভুল হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ, প্রায় শতভাগ না, আসলে শতভাগ। তো হাই অ্যাকুরেসি আমরা আইরিশ স্ক্যানিং এর ক্ষেত্রে পেয়ে থাকি। আচ্ছা, এখন চোখের মণিকে নকল করা তো সম্ভব না, চোখ তো আর নকল করা যায় না, চোখ তো আর খুলে নিয়ে যেতে পারবে না কেউ, ঠিক আছে? সেজন্য নকল করার সুযোগ নাই। যেমন চোখ খুলে নিয়ে আমি আরেকজনের চোখ লাগাই দিলাম, এটা তো আর সুযোগ নেই। এই জন্য এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আমরা সহজে নকল করতে পারবো না, অসম্ভব। আচ্ছা, আর কি, যখন মানুষ মারা যায় তখন তার আইরিশ বা রেটিনা, মানে এক কথায় চোখের পচন ঘটে। তো এই জন্য এইটা আমরা যেহেতু আমরা একটু আগে বললাম যে আঙুলের ছাপের তো পচন ঘটে না সাথে সাথে, ঠিক আছে, দ্রুত পচন ঘটে না। একদিন দুই দিন পরে মৃত মানুষের আঙুল একজন মানুষ কেটে নিয়ে যে আরেক জায়গায় ছাপ লাগায় মানে অপরাধ সংগঠন করতে পারবে, কিন্তু চোখকে তো আর সে ওভাবে খুলতে পারবে না, বা এটা পচে যায় বা পচনশীল। এই জন্য অপরাধমূলক কাজে মৃত্যুর পরও মৃত ব্যক্তির চোখকেও ব্যবহার করার সুযোগ নেই, একটা বড় ধরনের সুবিধা এটা। আচ্ছা, এবং অত্যন্ত অল্প সময়ে, অ্যাকচুয়ালি 5 মিনিটের অনেক কম সময়েই এটাকে আমরা শনাক্ত করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি বায়োমেট্রিক্স এর আইরিশ স্ক্যানিং এর অসুবিধা। এটা অত্যন্ত ব্যয়বহুল, যন্ত্র ব্যয়বহুল, পদ্ধতি সহজ, কিন্তু যন্ত্রটা তুলনামূলকভাবে ব্যয়বহুল। 2 নাম্বার পয়েন্ট, আমাদের এখানে অনেক মেমোরি প্রয়োজন হয়। আইরিশ এবং রেটিনা উভয়টার ক্ষেত্রেই আমাদের প্রচুর মেমোরি লাগে, আমাদের ডেটাবেস মেমোরি বেশি খরচ হয়। অনধিকার প্রবেশমূলক একটা প্রযুক্তি। চোখের কিছুটা ক্ষতিও হইতে পারে যদি আমাদের চোখে দেখতে বা আগে থেকে সমস্যা থাকে, তাহলে ক্ষতিরও ভয় থেকে থাকে। আচ্ছা, যারা কন্টাক্ট লেন্স পরে তাদের জন্য এই পদ্ধতি কার্যকর নয়। অনেকের কন্টাক্ট লেন্স পরার অভ্যাস আছে বা প্রয়োজন আছে, তাদের ক্ষেত্রে এটা সুবিধাজনক পদ্ধতি নয়। আচ্ছা, এরপরে আসি আমাদের আইরিশ স্ক্যানিং বা বায়োমেট্রিক্স এর ব্যবহার কোথায় করতেছি। আন্তর্জাতিক সরকারি যে সংস্থা এফবিআই বা নাসা, তো এফবিআই হচ্ছে আমেরিকার একটা গোয়েন্দা সংস্থা, এফবিআই। নাসা এটা হচ্ছে আমরা জানি মহাকাশ গবেষণা সংস্থা। তো এফবিআই বা নাসা এগুলা স্পর্শকাতর জায়গা, এই জাতীয় জায়গাগুলোতে মানুষের চোখের আইরিশ স্ক্যানিং এর সাহায্যে ব্যক্তিকে শনাক্ত করা হয়। কারাগারে, এটিএম বুথ, এগুলো জায়গাগুলোতে, অনেক জায়গায়, অনেক দেশে বা অনেক প্রতিষ্ঠানে এই জায়গাগুলোতে আমরা আইরিশ স্ক্যানিং এর সাহায্যে ব্যক্তিকে শনাক্ত করতে পারি। তো এই গেল আমাদের আইরিশ স্ক্যানিং এর সুবিধা অসুবিধা এবং ব্যবহার। এরপরে আসি ফেস রিকগনিশন, মুখমণ্ডলের শনাক্তকরণ। মানুষের মুখমণ্ডল, দেখো মানুষের যে মুখমণ্ডল, এক একটা মানুষের মুখমণ্ডল, কারো মুখ লম্বা, কারো লম্বা না, ছোট, কারো গোল গোলাকৃতি। এই জন্য তাদের চোখের মধ্যবর্তী দূরত্ব, কারো নাক একটু লম্বা, কারো নাক একটু মানে খাটো, যেটাকে আমরা বোচা বলি। তো কারো ঠোঁট লম্বা, কারো ঠোঁট পুরু। এই জন্য আমাদের চোখের মধ্যবর্তী দূরত্ব, নাকের পুরুত্ব, ঠোঁটের দৈর্ঘ্য, এই জিনিসগুলোকে যখন আমরা শনাক্ত করি, তখন সেটাকে আমরা বলি ফেস রিকগনিশন। দেখো, চেহারার ভিতরে বিভিন্ন বিন্দুগুলোকে শনাক্ত করা হয়, সেই বিন্দুর দূরত্বগুলোকে শনাক্ত করা হয়, এইভাবে ফেস রিকগনিশন সম্ভব। আচ্ছা, কি হয়, আগের মতোই মানুষের চেহারার ভিতরে যেহেতু ভিন্নতা আছে, এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে এমন একটা এটা একটা মিরাকেল, যে পৃথিবীর যমজ ছাড়া পৃথিবীর কোনো মানুষের চেহারার সাথে কোনো মানুষের চেহারার আসলে মিল নেই। আল্লাহ তাআলার খাজানায় ভান্ডারে অনেক চেহারা আছে, তাই না? এই জন্য
মানুষের মুখের যে জ্যামিতিক আকার বা গঠন এটাকে যখন পরীক্ষা করা হয় তখন চোখের মধ্যবর্তী দূরত্ব, নাকের দৈর্ঘ্য, ব্যাস, চোয়ালের কৌণিক মাপ, দেখো ভালো করে খেয়াল করি, চোয়ালের কৌণিক মাপ, পুরুষ মানুষের চোয়ালের গঠনটা বড়, মহিলাদের ক্ষেত্রে চোয়ালের যে মাপ সেটা ছোট, তো চোয়ালের কৌণিক মাপটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জাতীয় বিষয়গুলোকে আইডেন্টিফাই করে আমাদের ফেস রিকগনিশন করা হয়। আচ্ছা, এখন এটা সুবিধা কি? অনধিকার প্রবেশমূলক নয়, এটা একটা সুবিধা। এটার একটা বড় সুবিধা হচ্ছে এটা সস্তা, তুলনামূলক সস্তা অন্যান্য বিষয়ের চেয়ে। আচ্ছা, অসুবিধার ভিতরে একটা আছে যে যেহেতু ফেস রিকগনিশনে মুখের আকৃতি নেওয়া হয়, তো এমন জায়গায় যেখানে আলো রিফ্লেকশন আছে, আলোর প্রতিফলন আছে, এই জায়গাগুলোতে যদি মুখকে রাখা হয় তাহলে মুখমণ্ডল চিনতে অসুবিধা, মুখমণ্ডলকে চিনতে পারা যায় না, কারণ একদিকে আলো রিফ্লেক্ট হয়েছে সেখানে উজ্জ্বল, অন্যদিকে অন্ধকার হয়ে গেছে, অনেক সময় মানুষকে চেনা যায় না। চোখে যদি সানগ্লাস থাকে তাহলে মুখমণ্ডল চিনতে অসুবিধা হয়, এটা তো একটা স্বাভাবিক বিষয়। আচ্ছা, যদি আমাদের পিসিতে ওয়েবক্যাম ইনস্টল না থাকে তাহলে আমাদের পিসির সাহায্যে এই প্রযুক্তিটাকে ব্যবহার করা যেহেতু যায় না, এই জন্য এটা তুলনামূলকভাবে কম জনপ্রিয় একটা পদ্ধতি। আচ্ছা, এরপর আসি এটাকে আমরা কোথায় ব্যবহার করি। আমরা স্মার্টফোন বা ল্যাপটপে, দেখো পিসি মানে কিন্তু পার্সোনাল কম্পিউটার, পার্সোনাল কম্পিউটারে সাধারণত ওয়েব ক্যামেরা বিল্ট ইন থাকে না, কিন্তু স্মার্টফোন বা ল্যাপটপে ওয়েব ক্যামেরা কিন্তু বিল্ট ইন থাকে। তো এই জায়গাগুলোতে আমাদের অ্যাক্সেস বা অথেন্টিকেশনে ফেস রিকগনিশন পদ্ধতি ব্যবহার করার সুযোগ আছে। যেমন আমি এখন বর্তমানে ল্যাপটপে ক্লাস নিচ্ছি, তো আমার ল্যাপটপে কি বলে ওয়েব ক্যামেরা বিল্ট ইন আছে, তা আমি আমার স্লাইড তোমাদেরকে দেখাতে পারছি বা আমার চেহারা তুমি দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ। তো এরকম ফেস রিকগনিশনের ক্ষেত্রেও বিল্ট ইন আমাদের ক্যামেরা থাকার কারণে আমাদের স্মার্টফোন বা ল্যাপটপ বা ট্যাবের সাহায্যেও আমরা অ্যাক্সেস বা অথেন্টিকেশন করতে পারি। এরপরে আসি ডিএনএ টেস্ট। ডিএনএ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, প্রত্যেকটা মানুষের ভিতরেই ডিএনএ আছে। ডাবল হেলিক্স, আমরা বায়োলজিতে এটা পড়েছি, ডাবল হেলিক্স ডিএনএ। আচ্ছা, ডিএনএ এর ক্ষেত্রে কি হয় দেখো, নমুনা দেখো এখানে দুটো স্যাম্পল দেখা যাচ্ছে, ডিএনএ ফ্রম সাসপেক্ট, ডিএনএ ফ্রম ব্লাড স্টেন। তো এই যে নমুনাকে নেওয়া হয়, দুই ধরনের নমুনাকে পরীক্ষা করা হয়, মানুষের ডিএনএ নমুনাকে পরীক্ষা করা হয় এবং পরীক্ষা করে সেটাকে ম্যাচ করানো হয়। আচ্ছা, ডিএনএ হচ্ছে জীবদেহের নীল নকশা, ব্লুপ্রিন্ট। এখন যেহেতু ডিএনএ পৃথক, এই জন্য মানুষের যে দেহের কোষ, এই কোষের মধ্যস্থিত ডিএনএ কে যখন বিশ্লেষণ করা হয় তখন একটা প্রোফাইল বা প্রতিকৃতি তৈরি হয়। এই প্রোফাইল বা প্রতিকৃতি এইটার সাহায্যে কোন ব্যক্তিটা সঠিক বা কোন ব্যক্তিটা সঠিক নয় এইটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। আসল ডিএনএ এরও কিছু সুবিধা আমরা দেখি। আচ্ছা, যদি পদ্ধতিগত ত্রুটি না থাকে তাহলে এটা শনাক্তকরণ শতভাগ, যেহেতু এখানে কিছু পদ্ধতিগত বিষয় আছে, স্যাম্পল কালেকশনের বিষয় আছে, এজন্য যদি আমার পদ্ধতিগত ত্রুটি না থাকে তাহলে এটাকে আমরা শতভাগ শনাক্ত করতে পারি। আচ্ছা, মানুষের দেহের যে কোনো অংশ থেকে আমরা ডিএনএ নিতে পারি, চুল থেকে নিতে পারি, থুতু থেকে নিতে পারি, মুখের লালা থেকে নিতে পারি, কঙ্কাল থেকে নিতে পারি, ঠিক আছে, মানুষের চামড়া থেকে নেওয়া যায়, রক্ত থেকে নেওয়া যায়, ঠিক আছে, ইউরিন থেকে নেওয়া যায়, স্টুল থেকে নেওয়া যায়। তো যে কোনো অঙ্গ বা জৈবিক যে উপাদান প্রত্যঙ্গ এগুলো থেকে আমরা খুব সহজেই ডিএনএ স্যাম্পলকে গ্রহণ করতে পারি। অসুবিধা কি? একটা মজার অসুবিধা হচ্ছে যারা টুইন পার্সন, সহোদর, যমজ, তাদের ক্ষেত্রে আমাদের ফিঙ্গারপ্রিন্ট ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট যেটা সেটা এক হয়ে যায়, এটা আমাদের একটা অসুবিধা, তাদের জন্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটা সমস্যা। নাম্বার 2, আমাদের যদি প্রোফাইলিং যখন করা হয় ডিএনএ টেস্টের ক্ষেত্রে, তখন এই যে প্রবিং পদ্ধতি, এখানে যদি আমাদের কোনো সংকরায়ন বা প্রবিং পদ্ধতিতে যদি আমাদের কোনো ত্রুটি থাকে তাহলে আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের ত্রুটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, ব্যবহার কোথায়? অপরাধী শনাক্তকরণ, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো যে ডিএনএ এর যে ব্যবহার, এইটার 1 নম্বর পয়েন্টটাকে স্টার দিয়ে রাখতে পারো। অপরাধী শনাক্তকরণের জন্য সবচেয়ে ইফেক্টিভ যে পদ্ধতি সেটা হচ্ছে ডিএনএ প্রোফাইল, ডিএনএ টেস্ট। আচ্ছা, পিতৃত্ব এবং মাতৃত্ব নিয়ে বিবাদ। আমাদের দেশে অনেক সময় পিতৃত্ব মাতৃত্ব নিয়ে আদালতে, বাচ্চার পিতৃত্ব এবং মাতৃত্ব নিয়ে আদালতে অনেক সময় মামলা মোকদ্দমাও হয়। আর আমাদের দেশের বাইরে অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে এটা তো একটা কমন ঘটনা, সেখানে বাবা মার পরিচয় পাওয়াটাই অনেক সময় মুশকিল হয়ে যায়। এই জাতীয় ক্ষেত্রগুলোতে আমাদের ডিএনএ টেস্টের সাহায্যে কোন একজন ব্যক্তিকে শনাক্ত করার সুযোগ আছে।
বিকৃত শবদেহ, কোন মৃতদেহ যেটা বিকৃত হয়ে গেছে, চেহারা বোঝা যাচ্ছে না, এই ধরনের ব্যক্তিকে শনাক্তকরণের জন্য আমরা ডিএনএ টেস্ট করে থাকি। তো এই ছিল আজকে আমাদের শারীরবৃত্তীয় যে 5টা দিক, সেই 5টা দিকের বিষয়ে ব্যাপার, সুবিধা অসুবিধা সবকিছু আমি একদম A to Z ছবি সহ সুবিধা অসুবিধা ব্যবহার সহ তোমাদের সামনে